আসসালামু আলাইকুম। কোয়ান্টাম স্বপ্নি প্ল্যাটফর্ম এইচএসসি আইসিটি দ্বিতীয় অধ্যায় কমিউনিকেশন সিস্টেম ও নেটওয়ার্কিং এই স্পেশাল অধ্যায়ের আজকে আমাদের ডেটা কমিউনিকেশন যে স্পেশাল টপিক সেই টপিকের কো এক্সিয়াল কেবল এই স্পেশাল আইটেমের ফার্স্ট লেকচার। তো আমরা আমাদের ডেটা কমিউনিকেশন যে মাধ্যম সেই মাধ্যমের প্রথম যে তারটা ছিল টুইস্টেড পেয়ার কেবল সেটা ভালো করে আলোচনা করেছিলাম। তো আজকের ক্লাসে আমরা নতুন টপিক নিয়ে আলোচনা শুরু করব আর সেটা হচ্ছে কো এক্সিয়াল কেবল। তো এই কো এক্সিয়াল কেবলটা দেখতে এরকম, তোমরা যারা ডিশ লাইনের কানেকশন দেখেছো, ডিশ লাইনের কানেকশন দেয় সেটাই হচ্ছে আমার এই কো এক্সিয়াল কেবল। যেমন দেখা যায় একটা কালোর তার থাকে, এর মধ্যে কিছু এরকম তারের মতো থাকে গুনার মতো, এর মধ্যে একটা সাদা আবরণ থাকে, এর মধ্যে একবার একটা শক্ত আবরণ, এর মধ্যে হচ্ছে আমাদের যে ইয়াটা থাকে একবার কানেক্টর, যেটা অর্থাৎ আমাদের যে তামাটা থাকে তামা, সেই তামার মাধ্যমে কি হয় সিগন্যালটা পাস হয়। তো এইভাবেই আমাদের একটা কো এক্সিয়াল কেবল তৈরি করা হয়। তো আমরা এইগুলোর বেসিক আলোচনা করব এবং আমরা এইখান থেকে আসা যে সৃজনশীলগুলো কীভাবে উত্তর করতে হয় সেগুলো আমরা প্রশ্ন সলভ করার মাধ্যমে উত্তর করার চেষ্টা করব। তো আমরা শুরু করি। আমাদের এখানে বেসিক যে আলোচনা আছে সেই আলোচনাটা আমরা মূল বই থেকে ভালো করে শিখে তারপর দেন আমরা প্র্যাকটিস করব। সাধারণত ডিশ টিভি, সিসি ক্যামেরা এবং কমার্শিয়াল ভিডিও কম্পোজিটে ব্যবহৃত হওয়া মূলত 3 স্তর বিশিষ্ট তামা বা কপার নির্মিত কেবলকে কোএক্সিয়াল কেবল বলা হয়। পরীক্ষাতে আসতে পারে যে কোএক্সিয়াল কেবল কাকে বলে। তো এটা খুবই ইম্পর্টেন্ট যে লাইনটা, সেটা হচ্ছে 3 স্তর বিশিষ্ট তামার তার অথবা কপার নির্মিত কেবল। মনে রাখবা এই যে আমাদের কানেক্টর যেটা আছে, যেটা দিয়ে আমাদের ডেটা সিগন্যাল এক জায়গা থেকে অন্য জায়গায় যায়, এটা আমাদের মূলত তামা হয় সবচেয়ে বেশি, আর কপার খুবই কম হয়। আমরা জানি তামার যে পরিবাহিতা সেটা কিন্তু খুবই স্পিড বা খুবই দ্রুত হয় কপারের চাইতে। আমাদের আচ্ছা কপারের অপর নামই তামা, ভুল বলেছে, ঠিকই আছে, কপার অপর নাম হচ্ছে তামা। তো ওইটা আর কি, আমাদের এটা কপারই ব্যবহার করা হয় বেশি বা তামারটাই ব্যবহার করা হয় বেশি। তো এরপর দেখো, তো মনে রাখবা সংখ্যাটা। তো এর কেন্দ্র দিয়ে একটি সলিড কপার ওয়্যার বা তারের কানেক্টর এবং তারটিকে বৃত্তাকার ঘিরে জড়ানো থাকে অপরিবাহী প্লাস্টিক ফোমের ইনসুলেশন। এই যে আমাদের যেই কানেক্টর তারটা আছে কপারের তার, এর উপর কিন্তু অপরিবাহী একটা প্লাস্টিকের আবরণ থাকে। এটা কিন্তু অবশ্যই অপরিবাহী, ভেতরটা আমার পরিবাহী, যেখান থেকে আমাদের বিদ্যুৎ প্রবাহ চলাচল করতে পারে, ডেটা প্রবাহ চলাচল করতে পারে। কিন্তু আমাদের এর উপরে যে আবরণটা আছে, হ্যাঁ হ্যাঁ, জাহেদ মোল্লা জয়েন করছো, থ্যাংক ইউ। কিছু কি বলতে চাচ্ছ তুমি? জি স্যার, ইনসুলেটরটা কি দিয়ে তৈরি? প্লাস্টিক জাতীয় আবরণ দিয়ে তৈরি করা হচ্ছে, এখানে বলা হচ্ছে প্লাস্টিক জাতীয় আবরণ দিয়ে ইনসুলেটর তৈরি করা হচ্ছে এখানে। আচ্ছা জাহেদ মোল্লা, তুমি কি আগেও ক্লাস করছিলে না, আজকেই নতুন? তোমার বিষয়টা আমি এখন ওরকম ভাবে ক্লিয়ার নয়। তোমার ও আচ্ছা আচ্ছা, দৃশ্য তোমার ফ্রেন্ড? হ্যাঁ স্যার। আচ্ছা, থ্যাংক ইউ, খুশি হলাম। তোমার ওই যে আরেকটা ফ্রেন্ড ছিল না, রিতান? বলো বলো। আর এটাই ওর একটা দিয়া দিও, না শীট করতে কষ্ট হয়ে যায়। কার করতে কষ্ট হয়ে যায়? ওই যে শীট যে করা লাগে না, প্রেজেন্টের যে একটা শীট দিছেন আপনি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি তো করতেছি, কষ্ট হয়ে যায় করতে, রোল ছাড়া খোঁজা লাগে অনেক। আচ্ছা, আমি জাস্ট বলি যে ইয়াটা করতে, কার নাম জয়েন করছে এটা আর কি। আচ্ছা, রিতানি কি তুমি যে জয়েন করছো? নাম জানি কি? হ্যাঁ স্যার ওইটা। ও, তোমার নাম দুইটাই? হ্যাঁ স্যার, জিহাদ মোল্লা। আচ্ছা ঠিক আছে, জিহাদ রিতান সবই স্যার। আচ্ছা ঠিক আছে, বুঝতে পারছি, থ্যাংক ইউ। আচ্ছা, আমি করবো, সমস্যা নাই, জাস্ট দেখে যাও তাহলেই হবে। তো যেটা বলতেছিলাম, আমাদের এই যে ইনসুলেটর যেটা আমাদের প্লাস্টিক জাতীয় পদার্থ দিয়ে তৈরি করা হয়, এটাই আর কি। তো মনে রাখবো, তো ইনসুলেশন ফোমের চারপাশে তামার তারের একটা জাল বা নেট আকৃতির পরিবাহী তার বা শিল্ড দ্বারা জড়ানো থাকে এবং বাহিরে আরেকটা অপরিবাহী প্লাস্টিকের জ্যাকেট দিয়ে ঢাকানো থাকে। যেমন দেখো, এই যে প্লাস্টিকের যে ইনসুলেটর আছে, এই ইনসুলেটরের উপর আরেকটা আমার কি থাকে, তারের মতো অংশ থাকে যুক্ত, যেটা ফয়েল শিট বলে। আর যেখানে আমাদের আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম, থ্যাংক ইউ, জয়েন করছো, খুশি হলাম।
তো এই যে আমাদের আবরণটা জাস্ট মনে রাখবা ধারাবাহিক ধাপটা, যে এটার পরে এটা, এটার পরে এটা, এটার পরে এটা, এটার পরে এটা, ব্যাস জাস্ট মনে রাখতে পারলেই হলো। তো এগুলো আমাদের কি করে যে প্লাস্টিকের জ্যাকেট দিয়ে ঢাকানো থাকে। মেটালিক শিল্ড তড়িৎ চুম্বকীয় বাধা থেকে ডেটা সিগন্যালকে রক্ষা করে থাকে। এই যে আমাদের আবরণটা যে করা হইলো, প্লাস্টিকের যে আবরণের উপর একটা শিল্ড তৈরি করা হলো, এই শিল্ডের দেওয়ার কারণ কি? এই শিল্ড দেওয়ার কারণ হচ্ছে আমাদের তড়িৎ চুম্বকীয় যে বাধা আসে ডেটা সিগন্যাল পাস হতে, এই বাধাটাকে রক্ষা করে এই ফয়েল শিল্ড। এটা জাস্ট মনে রাখবা। আমাদের প্রত্যেকটা আবরণের যে কাজ, সেই কাজটাকে সেটা একটু মনে রাখতে পারলেই হবে। কথা কি বুঝছো? একটু আমাকে জানায়ও। আচ্ছা, তো আমাদের এটা বলছে যে আমাদের এই যে ফয়েল শিল্ড যেটা ব্যবহার করা হচ্ছে, এই ফয়েল শিল্ডের কাজ হচ্ছে তোমার ডেটা সিগন্যালের যে বাধাটা থাকবে সেই বাধাটা কি করবে? রক্ষা করবে। অনেক সময় শিল্ড ও প্লাস্টিক অপরিবাহী স্তরের মাঝে একটি মেটালিক ফয়েল থাকে। যেহেতু বাহিরের শিল্ড ও কেন্দ্রীয় তামার তার উভয়ের অক্ষ একই থাকার কারণে এই কেবলটিকে কোএক্সিয়াল কেবল নামে আখ্যায়িত করা হয়। অর্থাৎ ভেতরের যেই কানেক্টরটা সেটা এক্স অক্ষ বরাবরই কাজ করে, এই ফয়েল শিল্ডটাও কিন্তু এক্স অক্ষ বরাবর কাজ করে, একই অক্ষ বরাবর কাজ করে। এই জন্য এটার নাম দিয়েছে কোএক্সিয়াল কেবল। আর কোএক্সিয়াল কেবলের মধ্য দিয়ে ডিজিটাল ও অ্যানালগ দুই ধরনের ডেটাই প্রেরণ করা যায়। অর্থাৎ কোএক্সিয়াল কেবলের মাধ্যমে ডিজিটাল মাধ্যমে কি করা যায়? আমাদের ডেটা আদান প্রদান করা যায়। অ্যানালগ মাধ্যমে কি করা যায়? ডেটা আদান প্রদান করা যায়। তো একটু কষ্ট করে এই বিষয়গুলো একটু মনে রাখবা, তাহলে আশা করি ইনশাল্লাহ হয়ে যাবে। তো এই হচ্ছে মোটামুটি আমরা বেসিক বইয়ের এতটুকু আলোচনা। আমরা এখন আরেকটু অংশে যাব। তো এখন পরবর্তী অংশে বলতেছে যে কোএক্সিয়াল কেবলের বিভিন্ন অংশের বর্ণনা, যেমন কানেক্টর, প্লাস্টিক ফোমের ইনসুলেশন, কপার শিল্ড বা মেশ, প্লাস্টিক জ্যাকেট, এগুলোর ভিতরের বর্ণনা, মানে এই যে চিত্রের মধ্যে যে আছে না, এই চিত্রে এই ভিতরের বিবরণটা আরো বিস্তারিত আলোচনা করা হয়েছে এই জায়গার মধ্যে। তো দেখো আমরা একটু পড়ি। কন্ডাক্টর, আসসালামু আলাইকুম স্যার, এটা কি বিসির পরীক্ষা ক্লাসে হচ্ছে? সবারই হচ্ছে, 26-25 সবারই। ওয়ালাইকুম আসসালাম। দেখো এটা খেয়াল করো। কানেক্টর, কোএক্সিয়াল কেবল এর কেন্দ্রস্থ কপার ওয়্যারের কন্ডাক্টরের মধ্য দিয়ে ডেটা প্রবাহিত হয়। আসলে এই তারটার সম্পূর্ণ ডেটাটা প্রবাহিত হয় এই যে কপার তার আছে না, এই কপার তারের মধ্য দিয়ে। এটাই হচ্ছে তার বিবরণ। কন্ডাক্টর ছাড়া কিন্তু ডেটা সিগন্যাল এক জায়গা থেকে অন্য জায়গায় যাইতো না। আমরা যতই তারটাকে যতই মোড়াই পেঁচাই, যতই সৌন্দর্য করি না কেন, মেইন হচ্ছে তোমার এই যে কন্ডাক্টর। ক্লাসে সবাই বুঝতে পারছো? এই তারের মেইন অংশ হচ্ছে কন্ডাক্টর, তামার তার। এই অংশটা ছাড়া কিন্তু ডেটা সিগন্যাল পাস হইব না, মনে রাখবা। প্লাস্টিক ফোমের ইনসুলেশনের কাজ কি? কপার ওয়্যার যাতে বেঁকে বা কুঁচকে না যায় সেজন্য ব্যবহৃত হয়েছে। আমরা কিন্তু জানি যে আমাদের যদি তারের মধ্য দিয়ে ডেটা সিগন্যাল পাস হয় ইলেকট্রিক সিগন্যালের মাধ্যমে, তাহলে কিন্তু এই তামার তারটা অনেক গরম হয়। তোমরা কিন্তু জানো, আমরা জানি বিদ্যুৎ প্রবাহিত হলে তার যেরকম গরম হয়, ডেটা সিগন্যাল এক জায়গা থেকে অন্য জায়গায় যদি যায় সেই রাস্তাটা খুবই প্রচণ্ড গরম হয়। তোমরা জানো যে আমাদের যে ডেটা সিগন্যালের যে ওই মাইক্রোসফটের যে ইয়াটা আছে তোমার মেশিনটা, এটা সমুদ্রের মধ্যে রাখা হয়। তোমরা জানো মাইক্রোসফটের যে ইয়াটা আছে, উত্তপ্ত অবস্থায় কোনোভাবে ওটা হচ্ছে ক্ষতিগ্রস্ত না হয়, ঠান্ডা করার জন্য। ভেরি গুড। তো আমাদের পৃথিবীতে যত রকম আমরা ব্রাউজিং করি, ডেটা সিগন্যাল আমরা করি, চালাই, প্রত্যেকটা প্রেসার কিন্তু। কোশ্চেন ছিল। হ্যাঁ বলো। স্যার ওইটা সমুদ্র পৃষ্ঠের নিচে কেন রাখলো স্যার? উপরে রেখে তারপরে কুলিং সিস্টেম করলেও তো পারতো। আসলে এখানে তোমার ওই কুলিং সিস্টেমের চাইতে সমুদ্রের পানির যে প্রাকৃতিক ঠান্ডা, এটা কিন্তু সবচেয়ে বেশি। কুলিং সিস্টেমে করা যায়, কিন্তু সমুদ্রের পানি যে ঠান্ডার ইয়াটা লেয়ারটা, এটা কিন্তু সব সময় চলমান, ওইটা অনেক ব্যয়বহুল হবে। আর এটা ক্ষেত্রে ব্যয়বহুল হচ্ছে। ঠিক আছে স্যার, কুলিং সিস্টেমের চেয়ে তো সমুদ্র পৃষ্ঠের নিচে ব্যয়বহুল বেশি না? সমুদ্রের পৃষ্ঠে তো তোমার তেমন কোনো আমার ব্যয় করতে হয় না, কারণ সমুদ্রের পানি তো অহরহ আলোর মধ্যে পাওয়া যাচ্ছে। এটা নিয়ে কোনো আমার কোনো কাজ করতে হচ্ছে না। অহরহ যেহেতু এটা পাওয়া যাচ্ছে, এটা অনুভূত চলতেছে। বুঝি না, বলতে হবে। স্যার ওইটা মেইনটেনেন্সের যে কস্টটা, এইটা কি বেশি পড়ে যায় না কুলিং সিস্টেমের? এটা আমার মতে যেটা
যদি আমার কুলিং সিস্টেমের চাইতে সমুদ্রে এটা বেশি পড়তো, তারা কুলিং সিস্টেমে রাখতো, কারণ তারা তো হচ্ছে পৃথিবীর সম্পূর্ণ ডাটা সেন্টার নিয়ে কাজ করে, ডাটা সেন্টারের পেশাটা তাদের ওই মেশিনের মধ্যে পড়ে। এখন তারা হয়তো বা পরিমাপ করে দেখছে সেই হিসাবে সমুদ্রের মধ্যে রাখাটাই যুক্তিযুক্ত কুলিং সিস্টেমের চাইতে, এই জন্য তারা সমুদ্রের মধ্যে রেখে তারা কাজ করতেছে যাতে কোনো। সেজন্য না স্যার, সমুদ্রের তল দেশ দিয়ে দিলে তো পুরো একটা দেশের সাথে এটা কানেক্টেড থাকে, আর উপর দিয়ে দিলে কোন জায়গায় দিবে? না না, কানেক্টর, শোনো শোনো, কানেক্টর তো তোমার হচ্ছে গিয়ে প্রতিটা সমুদ্রের মধ্যে দিয়ে আমরা তার সিগন্যাল যায়, কিন্তু মেইন যেটা। আচ্ছা, এইখানে কানেক্টরের কোনো বিষয় না, এটা হইছে ডেটা সেন্টারটাই স্থাপন করছে। কানেক্টেড করে, এটা এক দেশ থেকে অন্য দেশে পাচার হয় না, যেমন হচ্ছে জাপান থেকে বিভিন্ন ধরনের বিভিন্ন সংস্থার জিনিসপাতি তো আসে সমুদ্রের তলদেশ থেকে। আচ্ছা বলি শোনো, আমি বলি শোনো, আমি বুঝাই, আমি আসলে কানেক্টরের কথা বলি নাই, বুঝছো, এক দেশ থেকে অন্য দেশে কানেকশনের কথা বলি নাই। মেশিনটা দেখছো না, মাইক্রোসফটের যে মেশিনটা, সেই মেশিনটা তোমার রাখা হয়, এটা কিন্তু কানেক্টর করার জন্য, এক দেশ থেকে অন্য দেশে কানেক্ট করার জন্য না, এটা রাখা হয় তোমার ঠান্ডা রাখার জন্য, যাতে এটা সিস্টেমটা ঠিক থাকে, ডাটা কানেকশনে কোনো লস না হয়, বুঝছো। না, একটু আগে যে একটা ভাইয়া প্রশ্ন করলো যে এটা কুলিং সিস্টেমের জন্য সমুদ্রের তলদেশে রাখা হয় কেন, সেইটার কথা বললাম। না, তুমি বললা না যে ইয়া করার জন্য, এক দেশ থেকে অন্য দেশে কানেকশন করার জন্য, ওইটা আমি বললাম আর কি। বুঝতে পারে নাই স্যার। আচ্ছা যাই হোক, ঠিক আছে, এটা সমস্যা নেই, এটা নিয়ে আমরা যদি আমি কথা বলি দেখা যাবে কথার প্রেক্ষিতে কথা আসবে, ঠিক আছে, সমস্যা নেই। আমি যেটা বললাম, আমার ধারণা যে এটাই, যে তারা হয়তোবা দেখছে সেক্ষেত্রে যে সমুদ্রের গভীরতার মধ্যে না রেখে যদি কুলিং সিস্টেম করি, সেক্ষেত্রে আমাদের সমস্যা পড়তে পারে বা আমাদের ব্যয়বহুল হতে পারে বা অন্য কোনো প্রতিবন্ধকতা থাকতে পারে। আদারওয়াইজ তো তারা সবসময় ভাসমান রাখতো, তাই না? আদারওয়াইজ এটা সবাই দেখতে পাইতো, কিন্তু এটা দেখা যায় না। সমুদ্রের গভীরে এটা স্থাপন করে রাখা হয়েছে অনেক পর, যখন এটা সার্ভিসিং করা হয় বা অনেক কিছু ইয়া হয়। হ্যাঁ, তো এটা ইয়া করা হয়। তাহলে এটা প্রথম দিকে কেমন ছিল? এটা প্রথম দিকে কেমন ছিল সেই সম্পর্কে পুরোপুরি ধারণা এখন আমার নাই, এটা দেখতে হবে। কারণ যতটুকু আমি জানি, একবারে যখন ইয়া করা হয়েছে, এটা বাস্তবায়ন করা হয়েছে, সমুদ্রের গভীরেই রাখা হয়েছিল। আর প্রথম দিকে কি ছিল সেই আর্টিকেলটা আমার এখনো জানা নাই ওরকম ভাবে, বা ওরকম ভাবে আমি রিসার্চ করি না এই বিষয়টা নিয়ে। যেহেতু ফাইবার অপটিক ভালো, ফাইবার অপটিক কেবল, হ্যাঁ ভালো, কারণ আমরা তো ফাইবার অপটিক দিয়েই কাজ করি, মানে এটা তো হচ্ছে তোমার জাস্ট কেবলের ব্যবহারটা কিভাবে কি করা হচ্ছে না হচ্ছে, এটা তো ফাইবারের মতো কাজ করতেছে না, এটা তো কাজ করতেছে অন্য সিস্টেমে, ডিস অ্যান্টেনার জন্য। ফাইবার দিয়ে তো আমরা কাজ করি ইন্টারনেট। আমি আসলে বললাম কি যে ওই যে আমার উদাহরণটা কিন্তু গেছে ফাইবারের মধ্যেই, অর্থাৎ যে আমাদের এক দেশ থেকে অন্য দেশে যে কানেক্টর হয় বা আমাদের যে ডেটা সেন্টার গরম হয়, কেন গরম হয়, এই ডেটা চলাচলের মাধ্যমেই রাস্তাটা গরম হয়, যাতে ঠান্ডা রাখার জন্য কি করা হয়, সমুদ্রে রাখা হয়, এটাই আর কি। যাক, এই বিষয়টা আমরা আলোচনা বাদ দিয়ে আমরা এখন মূল আলোচনা যাই। দেখো কি বলছে এখানে। তো এ বলতেছে যে হ্যাঁ, কপার শিল বা মেস, তো জালির মতো ওভেন বা জড়ানো অংশটি, হ্যাঁ বলো, কারো প্রশ্ন আছে? তাড়াতাড়ি বল, আমাদের সময় কম তো, আমাদের পড়তে হবে তো। কোএক্সিয়াল কেবলের লাস্টের লাইনটা একটু দেখেন তো। কোএক্সিয়াল কেবলের মধ্যে দিয়ে ডিজিটাল ও অ্যানালগ দুই ধরনের ডাটাই প্রেরণ করা যায়। কোনটা কোনটা? এই যে আচ্ছা, এখানে একটা, হ্যাঁ, অ্যানালগের একটা উদাহরণ দেন তো। অ্যানালগের উদাহরণ, ডিজিটাল অ্যানালগ দুইটা। আচ্ছা একটু ওয়েট, আমি চিন্তা করি, দিলে হবে, একটু ওয়েট, চিন্তা করি। আমাদের ডিজিটাল যে ডেটা, সেটা তো হচ্ছে তোমার তার মাধ্যমেই যায়। অ্যানালগটাও তার মাধ্যমে যায়, মানে এখানে তোমার যে তারের মাধ্যমে যে তোমার সিগন্যালটা যাচ্ছে, সেটা ওই সরাসরি সংযুক্ত হচ্ছে ডিভাইসের সাথে, এটাই অ্যানালগের সিস্টেম বোঝায়। কিন্তু আমাদের এই তারের মাধ্যমে সরাসরি যুক্ত হবে, এটা সব ক্ষেত্রেই হবে। তার ছাড়া তো আর মানে এই তারের মাধ্যমে তো আর ওয়্যারলেস হবে না। যদি এটা ওয়্যারলেস হইতো সেক্ষেত্রে ডিজিটাল বোঝানো যেত, আর অ্যানালগ হচ্ছে কি সরাসরি ডিভাইসের মাধ্যমে সরাসরি কানেক্টেড হওয়া বা যুক্ত হওয়া। বিষয়টা আমার কাছে এটাই মনে হয় যে ডিজিটাল যদি হয় তাহলে হয়তো বা তোমার ওয়্যারলেসের মাধ্যমে কানেকশন হবে ডিভাইসের, আর তারের মাধ্যমে না। আর সরাসরি যদি তারের মাধ্যমে ডিভাইসে কানেকশন করি, সেক্ষেত্রে আমরা এটা অ্যানালগ বোঝানো যায়।
আমার কাছে এই দুইটা পার্থক্য এটাই মনে হচ্ছে এই মুহূর্তে। স্যার অ্যানালগ আপনার কি কোনো যন্ত্র মানে উদাহরণ জানা আছে অ্যানালগের উদাহরণ? অ্যানালগ যন্ত্র না, মানে অ্যানালগ হচ্ছে সিস্টেম সরাসরি তোমার যুক্ত করা হবে, ডিজিটাল হচ্ছে না কি না মানে অ্যানালগে যুক্ত থাকে এমন কোন যন্ত্রের উদাহরণ আপনার জানা আছে? অ্যানালগে যুক্ত থাকে এরকম ভাইয়া এখানে মনে হয় রেডিও হবে, রেডিও আছে, টেলিভিশন আছে, এগুলো অ্যানালগ মাধ্যমে হয়ে থাকে, আচ্ছা। সিনেমা প্রজেক্টর, না থার্মোমিটার। এটা তো তোমার হচ্ছে ইয়া ডিজিটালের মাধ্যমে, অ্যানালগে তো হচ্ছে তোমার ইয়া করে সরাসরি যুক্ত করে ডিভাইস চালানো হয়। এটা নিয়ে এখনো কনফিউজ, এটা নিয়ে পুরোপুরি আমার আর্টিকেলটা জানা নাই এই বিষয়টা নিয়ে, দুঃখিত পুরোপুরি উত্তর দিতে পারলাম না, সরি ফর মিস ইনফরমেশন, বা এটা জানা নেই আমার পুরোপুরি, তাই আর কি বলতে পারলাম না। যাই যতটুকু বললাম, যতটুকু আমার ধারণা যে সরাসরি যুক্ত হইলে সেটাকে অ্যানালগ সিগন্যালের মাধ্যমে আমরা ইয়ে করি, আর ডিজিটালটা কি ওয়্যারলেসের মাধ্যমে আমরা তৈরি করি, নেটওয়ার্ক সিস্টেম আর কি। এটুকু বুঝছি স্যার। আচ্ছা এতটুকুই কষ্ট করে দেখে নাও। তো এরপরে আমরা যাই, এরপরে আমাদের বলতেছে এখানে পরবর্তী অংশটা যে জালির মতো ওভেন বা জড়ানো একটি অংশ কপার ওয়্যারের বাহিরের তাপ চাপ এবং ইএমআইটা আমরা পড়ছিলাম ইলেকট্রোম্যাগনেটিক ইনফারেন্স, যেটা একটি তরঙ্গ আকারে কাজ করে। তো এটার থেকে রক্ষা করে যাতে করে ডেটা চলাচলে আমরা কি করতে পারি নির্বিঘ্নে চলাচল করতে পারে বা ডেটা চলাচল ভালোভাবে করতে পারে। আমরা গত ক্লাসেও কিন্তু এই অংশটা পড়ছিলাম ইএমআই, যে ইলেকট্রোম্যাগনেটিক ইনফারেন্স, যার মাধ্যমে ডেটা সিগন্যালটা কি হয় বাধাগ্রস্ত হয়। তো আমাদের এই তারটা যে কপার শিল্ড, যেটা এই যে কপার শিল্ড ব্যবহারের ফলে কিন্তু এই ডেটা চলাচলের যে বাধাটা সেটা রক্ষা পায়। এবার হচ্ছে প্লাস্টিক জ্যাকেট বা আউটসাইড ইনসুলেশন, তার যাতে বাইরের আঘাতে নষ্ট না হয়ে যায় সেজন্য এটা ব্যবহার করা হয়। আর কোএক্সিয়াল ব্যবহার করে 1 কিলোমিটার পর্যন্ত দূরত্বে ডিজিটাল ডেটা প্রেরণ করা যায়, তবে ডেটা ট্রান্সফার রেট তারের দৈর্ঘ্যের উপর নির্ভর করে, অর্থাৎ আমাদের তারের দৈর্ঘ্য যত লম্বা হবে ডেটা ট্রান্সফার তত স্লো হবে। আমরা জানি আমাদের ডেটা ট্রান্সফারের ক্ষেত্রে দূরত্বটা বিবেচনা করা হয়, যত বেশি দূরত্ব হবে ডেটা সিগন্যাল তত স্লো হয়ে যাবে বা আস্তে আস্তে প্রবাহিত হবে, আর যতটা তোমার কাছাকাছি হবে ডিস্টেন্স ততই কি হবে ডেটা সিগন্যাল খুব দ্রুত পাস করবে। যেমন ওয়াইফাই কানেকশন আমরা বুঝি যে ওয়াইফাই কানেকশনের এরিয়াটা যদি অনেক বেশি হয় দেখা যাবে স্লো কাজ করতেছে, অনেক ডিভাইসে ভালো করে কাজ করতেছে না, আর যদি এরিয়াটা খুবই ছোট হয় তাহলে স্পিডে নেট পাওয়া যাবে, এটা আমরা বুঝি। তো এই হচ্ছে বিষয়টা, আমাদের এই তারের যে ব্যবহারটা এটা আমাদের কি দৈর্ঘ্যের উপর নির্ভর করে। তো কোএক্সিয়াল কেবলে ডেটা ট্রান্সফার রেট দেখা যায় 200 Mbps পর্যন্ত হতে পারে এবং ডেটা ট্রান্সমিশন লস অপেক্ষাকৃত কম। আর ট্রান্সমিশন লসটা আমরা সবাই বুঝি যে ডেটা এক জায়গা থেকে অন্য জায়গায় যাওয়ার ফলে যে দুর্বল হয়ে যায়, দুর্বল ডেটার পরিণত এটাকে বলে ট্রান্সমিশন লস। তো এই তারের মাধ্যমে ট্রান্সমিশন লসটা কি হয় খুবই কম হয়। আর কোএক্সিয়াল কেবল মূলত দুই প্রকার, একটা হচ্ছে থিন নেট, একটা হচ্ছে কি থিক নেট। তো এই দুইটার বিবরণ আমরা পড়বো, তাহলে মোটামুটি এটা আমাদের শেষ। এরপর হচ্ছে আমরা বেসিক আলোচনা করবো, মানে প্র্যাকটিস করবো সৃজনশীল, তাহলে মোটামুটি হয়ে যাবে। তো দেখো থিন নেট হালকা ও নমনীয় হয় তারটা, আর এই কেবলের মোটামুটি ব্যাস হয় 0.25 ইঞ্চি এবং রিপিটার ছাড়া, মানে আমার যন্ত্রটা ছাড়া, যেটা সাহায্যে আমরা কি করি কানেকশন দিই এক এক জায়গা থেকে, রিপিটার ছাড়া প্রায় 185 মিটার পর্যন্ত দূরত্বে যেটা পাঠানো যায় বা পাঠাতে পারে, একে 10^2 বলা হয়। অর্থাৎ এই থিন নেট যে সিস্টেমে আমাদের কোএক্সিয়াল কেবল ব্যবহার করা হয় তার নাম হচ্ছে 10^2। এখানে 10 হলো ব্যান্ড উইথ অর্থাৎ 10 Mbps, আর 2 হলো কেবলের দৈর্ঘ্য বা 2 মিটার, অর্থাৎ 10^2 কেবল দ্বারা 200 মিটার পর্যন্ত আমি ডেটা সিগন্যাল পাস করতে পারবো, আর প্রতি সেকেন্ডে সেই তার দিয়ে 10 Mbps যেটা সিগন্যাল প্রবাহিত হবে। এটা কিন্তু ব্যাখ্যামূলকও আসে, এটা মনে রাখবার চেষ্টা করবা। তো যতটুকু আলোচনা করছি তোমাকে জানাও বুঝতে পারলা কিনা? হ্যাঁ স্যার বুঝছি। আচ্ছা এরপর হচ্ছে থিকনেট। তো থিকনেট হচ্ছে একটু ভারী, আর এটা হচ্ছে কি নন ফ্লেক্সিবল কেবল, মানে এটা আমাদের এতটা নমনীয় না, একটু ভারী আর একটু হচ্ছে কি মানে কি বলা যায় এটা, মানে এটা ব্যবহার এতটা যুক্তিযুক্ত না, বা এটা দেখা যায় যুক্তিযুক্ত না, সরি এটা ভুল, যুক্তিযুক্ত না, কথাটা হচ্ছে কি এটা এতটা সহনীয় পর্যায়ে না, মানে এটা ব্যবহারটা একটু অনেকটা কষ্টকর আর কি। আর এই তারের তোমার যে নামটা সেটা কি 10^5, আর রিপিটার ছাড়া এটা 500 মিটার পর্যন্ত দূরত্বে আমাদের সেকেন্ডে 10 মেগাবাইট ডেটা আদান প্রদান করতে পারে, আর এই জন্য একে বলা হয় কি 10^5 কেবল বলা হয়। তো এই হচ্ছে আমাদের এই
এই কোএক্সিয়াল কেবলের যে ব্যবহার সেই ব্যবহার বা এর যে উদাহরণ দুইটা। তো এরপরে আমরা যেটা দেখব নিচে, এটা হচ্ছে তোমার সুবিধা আর আমাদের সৃজনশীল প্রশ্নে আসার জন্য কিছু ইম্পর্টেন্ট যেই টার্ম সেই টার্মটা। তো আমরা দেখি সুবিধাটির উপরে নিই যে আমাদের এই কোএক্সিয়াল কেবল ব্যবহার করে ডেটা স্থানান্তর করা যায়, তবে ডেটার স্থানান্তর গতিটা বেশি হয়। আর 500 মেগাহার্টজ ফ্রিকোয়েন্সিতে ডিজিটাল এবং অ্যানালগ ডেটা পাঠানো যায় এবং টুইস্টেড পেয়ার কেবলের চাইতে অধিক দূরত্বে ডেটা পাঠানো যায় এবং সিগন্যাল অ্যাটেনুয়েশন পরিমাণ কি খুবই কম। আর ট্রান্সমিশন লস অপেক্ষিত কম হয়, কেবল টিভি নেটওয়ার্কে বেশি ব্যবহৃত হয় এটা। আর ফাইবার অপটিক কেবলের তুলনায় অনেক সস্তা। আমরা যদি ফাইবার অপটিক্যাল কেবল ব্যবহার করি সেক্ষেত্রে দেখা যাবে অনেক ব্যয়বহুল হবে, কিন্তু এই তার ব্যবহার করে যদি ডেটা সিগন্যাল পাস করি বা কমিউনিকেশন করতে চাই তাহলে কী হবে, খুবই ইজি হবে। তো এই ছিল আমাদের বইয়ের বেসিক আলোচনা। আমরা বইয়ের বেসিক আলোচনাটা মোটামুটি পড়ছি, যতটুকু ধারণা নিয়েছি। আমরা এখন সৃজনশীল প্র্যাকটিস করলে মোটামুটি আরও ভালো করে সহজে বুঝতে পারবো।